বিক্রম গম্ভীর মুখে বসেছিল কলকাতার এক নামকরা থানায়। টেবিলের সামনে ছড়িয়ে রয়েছে দুটো কেস ফাইল। কলকাতার কলতানের মাঝে ঘটে যাওয়া দুটো খুনের ঘটনা বিক্রমকে সেই সুদূর মুম্বাই থেকে এখানে উড়ে আসতে বাধ্য করেছে। আর বাধ্য করার অবশ্য যথেষ্ট কারণ আছে। এই দুজনের মধ্যে একজন এখানকার পুলিশ কমিশনারের বিশেষ পরিচিত। তার খবরটার জন্য যে বিক্রমকে এখানে আসতে হয়েছে সেটা সে ভালোভাবেই জানে। মাঝে মাঝে বিরক্ত লাগে। সে শুধু পুলিশের গোয়েন্দা। উনি যে সমস্ত কেসের সহজ সমাধান করতে পারবে না সে সমস্ত কেসে তাকে আসতে হবে। কিন্তু যখন এই কেসটায় তাকে ডাকা হলো, বিক্রম প্রথমে না করেছিল, কিন্তু পরে বুঝতে পারল প্রথমত এই মুহূর্তে হাতে তেমন কোনো কাজ নেই, আর দ্বিতীয়ত উপরমহলকে সবসময় চটিয়ে ঠিক লাভ পাওয়া যায় না। তাছাড়া একটা বিশেষ কাজে মাস কয়েকের মধ্যে বিক্রমের কাজে কলকাতা পুলিশের বড় সড়ো সাহায্য প্রয়োজন হতে পারে। তাই একটা গিভ অ্যান্ড টেক পলিসির কথা ভেবেই বিক্রম এখানে এসেছে। কি ভাবছেন? বিক্রমের চটক ভাঙল। সামনে তাকিয়ে দেখল কখন যেন দরজার পাল্লাটা সামান্য ফাঁকা করে মহিম এসে দাঁড়িয়েছে। মিস্টার মজুমদার অন্য একটা কাজে ব্যস্ত রয়েছে, তাই মহিমকে দেখে বিক্রম বলল, আসলে অন্য একটা কথা ভাবছিলাম। তুমি কেসটা দেখছো তো, তাই না? দেখছি সেটা ঠিক, কিন্তু তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি। আসলে কিছু মনে করবেন না স্যার, আপনাদের মতো তো আর আমার মাথা কাজ করে না। পুলিশের ডেইলি রুটিনে যেভাবে কাজ হয় সেটাই করেছে, লাভ কিছু হয়নি। তাছাড়া বুঝতেই পারছেন স্যার, এই সময় কলকাতার অবস্থা খুব একটা ভালো নয়। চারদিকে নানা রকম সমস্যা। সেসব কিছু সামলে তার মাঝে মাঝে এই কেসের ব্যাপারটা পুরোপুরি দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই তো স্যারকে বলে উপরমহলে একটু রিকোয়েস্ট করেই আপনাকে এখানে আনানো হয়েছে স্যার। আপনার খুব কষ্ট হলো, তাই না স্যার? দেখো, কষ্ট যে হয়নি সে কথা বলবো না। মুম্বাইতে বড় সড়ো পাচার চক্রের পেছনে পড়েছিলাম। ওরা বাংলাদেশে মাল পাচার করছে, সেখান থেকে কিছু মাল ঢুকছে ইন্ডিয়াতে। আসলে বুঝতেই তো পারো, সে কাজটা আমার একজন বিশ্বস্ত লোককে হ্যান্ডেল করতে দিয়ে এসছি। মাসখানেকের আগে তেমন কোনো রিপোর্ট হবে না, তাই ভাবলাম কলকাতার কেসটা একটু দেখি। ততক্ষণে মহিম এসে সামনের চেয়ারটায় বসে একটা ফাইল খুলে ফেলে একটা ছবি বের করলেন। ছবিটা এর আগে দেখেছে বিক্রম। এর নাম মিস্টার তালুকদার। বেশ কয়েকটা সিনেমায় ছোটখাটো রোল করেছেন। খুব একটা যে নাম করা তেমনও নয়, আবার অখ্যাতও নন। অনেকেই চেনেন তাকে। কলকাতার বেশ কিছু সিনেমাতে তো কাজ করেছেন, তাছাড়া দুই একটা হিন্দি সিনেমাতেও কাজ করেছেন। আসলে তার ব্যাপারে তদন্ত করতে গিয়ে ব্যাপারটা আমায় ঘাটাঘাটি করতে হয়েছে। খুনটা কি করে হলো? কোন এক পার্টি থেকে ফিরছিলেন। কলকাতার বড় কোনো একটা রেস্তোরাঁয় কোনো এক পরিচিত ব্যক্তির পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে রাতের বেলা ফেরার সময় গাড়িতে একাই আসছিলেন। গাড়িটা পাওয়া যায় পার্ক সার্কাসের কাছে একটা রাস্তার পাশে। রাতের দিকে তেমন কিছু বোঝা যায়নি, রাস্তাটা একটু ভিতরের দিকে। আর সকালের দিকে গাড়িটাকে অনেকক্ষণ ওভাবে পড়ে থাকতে দেখে আশেপাশের লোকেদের সন্দেহ হয়। তারা গাড়ির বাইরে থেকে অঁকিঝুঁকি দিয়ে ভিতরে দেখতেই এই ব্যাপারটা তাদের চোখে পড়ে। শুনেছি খুনটা নাকি খুব অদ্ভুতভাবে হয়েছিল। খুনটা খুবই অস্বাভাবিকভাবে করা হয়েছে। খুনি খুন করেছে শ্বাসরোধ করে, অথচ শরীরের কোথাও একটাও হাতের ছাপ পর্যন্ত পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে প্লাস্টিক কিংবা ওই জাতীয় কোনো কিছু গলায় পেঁচিয়ে তারপরে খুনটা করা হয়েছে। সেক্ষেত্রে গলাতেও তো দাগ থাকার দরকার, কিন্তু সেখানেও কিছুই পাওয়া যায়নি। কোনো বিষ নেই, এমনকি আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। তবে হ্যাঁ, ভিকটিমের হাতে, মানে ডান হাতের যেখানে সচরাচর অনেকে কিছু লিখে থাকেন কিংবা ট্যাটু করে থাকেন, সেখানে একটা শব্দ লেখা ছিল। বিক্রমকে কথাটা বলতে বলতে ফাইলের পেছনের দিক থেকে একটা ছবি বার করলো মহিম। মহিমের হাতে জলজল করছে 4টে শব্দ লেখা ছবিটা, FLOP, ফ্লপ। বিক্রম অবাক হয়ে গেছিল যখন দেখল ছবিটা। তারপর কি মনে হতে দ্বিতীয় ফাইলটা টেনে নেয় তার দিকে।
বিক্রম আর মহিম যেখানে বসে আছে সেটা ওই অমৃত তালুকদারের বাড়ি। তার স্ত্রীর পায়ের সামনে বসে একজন কাজের লোক। বিক্রম আর মহিমকে একটু আগেই চা আর খানিকটা শুকনো খাবার দিয়ে গেছে সেই কাজের লোকটি, তবে সেদিকে ওদের কোনো আগ্রহ নেই। ভদ্রমহিলার গলা মাঝে মাঝেই কান্নায় বুজে আসছিল। তিনি একবার চোখের জলটা মুছে নিলেন, তারপর গলা খাঁকারি দিয়ে বললেন, দেখুন মিস্টার চ্যাটার্জি, ওনার যে কোনো শত্রু ছিল সে কথা আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ উনি সারাদিনে অনেকটা সময় সিনেমার সমস্ত কাজকর্ম নিয়েই থাকতেন। আমার সঙ্গে কথাবার্তা খুব কমই হতো। তাছাড়া সিনেমা না থাকলেও প্রডিউসার, ডিরেক্টর এখানে ওখানে ঘোরাঘুরি করত। রাতের দিকে নানা রকম ক্লাবে, পার্টিতে যাওয়া আসা। আসলে বুঝতেই তো পারছেন, অভিনেতা হিসেবে খুব মারাত্মক নাম করতে না পারলেও খুব একটা খারাপ অ্যাক্টর উনি ছিলেন না। আমার হাজবেন্ড বলে বলছি না, তাই ওকে প্রায় সবসময় ব্যস্ত থাকতে হতো। তবে হ্যাঁ, সপ্তাহে একটা দিন ও সমস্ত কাজকর্ম ছেড়ে আমার জন্যই রাখত। আমাদের একমাত্র ছেলে বিদেশে থাকে। আমি সারাদিন একা বাড়িতে বসে। বুঝতে পারছেন আশা করি। দেখুন, খুনটা যেভাবে করা হয়েছে তাতে কিছুই পাওয়া যায়নি, এমনকি গাড়ির মধ্যেও এমন কিছু পাওয়া যায়নি যেটা থেকে খুঁজে বার করা যাবে যে কে অপরাধী। এখানে আপনার সাহায্য খুবই প্রয়োজন। আচ্ছা, সেদিন ভদ্রলোক কোথায় গিয়েছিলেন, কাদের সাথে গিয়েছিলেন, সে ব্যাপারে কিছু বলতে পারবেন? একটা সিনেমার শুটিং হওয়ার কথা ছিল, সেই শুটের কারণেই উনি ক্লাবে গিয়েছিলেন, কোন একটা পার্টিতে। যতদূর মনে পড়ছে, কিরণ রায় বলে একজন ডিরেক্টরের সঙ্গে ওর সেদিন কথাবার্তা বলবার ছিল। এই সময় মহিম আস্তে আস্তে বললেন, এই কিরণ রায়ের সঙ্গে আমরা একবার কথা বলেছি। সেদিন এই মজুমদার বাবুর মোবাইল থেকে শেষ তার সঙ্গেই কথা হয়েছিল। যেটা তার ফোন ঘেঁটে দেখা গেছে, তার সঙ্গে কথা বলে জানা গেছে পার্টি শেষে তিনি মজুমদার বাবুকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন। তারপরে কোনো কিছু তিনি বলতে পারেননি। আপনার হাজবেন্ড সম্প্রতি কোনো সমস্যায় ছিলেন, মানে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা বা এমন কিছু যেটা তাকে সমস্যায় ফেলতে পারে? মাঝে মধ্যে এমন হয় না যে কোনো আসন্ন সিনেমা কিংবা হয়ে যাওয়া কোনো কাজ নিয়ে তার কোনো মন খারাপ ভাব বা সেরকম কিছু ছিল? আর কিছু বলতে পারলেন না মজুমদার বাবুর স্ত্রী। তার স্বামী যে বেশ ভালোভাবেই ছিলেন, এটা তার কথার মধ্যে বারবার প্রকাশ পেতে লাগলো। মহিমকে নিয়ে পুলিশের জিপে চাপতে চাপতে চিন্তিত মুখে বিক্রম বলল, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমি। যখন খুনি এত কিছু করলো, এত সুন্দরভাবে নিজের কাজ করে গেল যাতে কোনো কিছু বোঝা না যায়, তাহলে ওইভাবে একটা পেন দিয়ে হাতে ফ্লপ শব্দটা লিখে গেল কেন? জানি না স্যার, হতে পারে এটা কোনো সিরিয়াল কিলিং কেস। শুধু মিস্টার মজুমদার কেন স্যার, মিস শাহর ক্ষেত্রেও তো আপনি ব্যাপারটা একই রকম দেখলেন। তার হাতেও তো এমনভাবে পেন দিয়ে ফ্লপ শব্দটা কেউ লিখে দিয়েছিল। কিন্তু এই খুন দুটোর মধ্যে সম্পর্কটা কিসের? সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে মহিম। আর সব থেকে বড় কথা হলো, এই দুজন শেষ যে দুটো সিনেমায় কাজ করেছেন সে দুটো সিনেমাই কিন্তু আলাদা আলাদা, এবং দুটো সিনেমার ডিরেক্টর থেকে শুরু করে সব কিছুই প্রায় আলাদা। তাছাড়া একজন মেকআপ আর্টিস্ট আর একজন সাইড অ্যাক্টর, এদের দুজনের কাজের ধরনটাও আলাদা। আর সমস্যাটা ঠিক সেইখানেই, সবই যখন আলাদা তাহলে মিলটা কোথায়? স্যার, আমার কিন্তু মনে হচ্ছে এই অপরাধী আরও কিছু করবে। মানে একটা ব্যাপার দেখুন,
প্রথম খুনটা হয় আগের সপ্তাহে, দ্বিতীয় খুনটা হয়েছে এই তার পরের সপ্তাহে। যদি এবার 3 নাম্বার খুনটা হয় তাহলে? বিক্রম মুখ তুলে তাকায় মহিমের দিকে, তারপরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, দেখো মহিম, অপরাধী যেই হোক না কেন, অকারণে শুধু শুধু দুটো মানুষকে এইভাবে সে মেরেছে। সেই স্কাউন্ডারটাকে আমি যেভাবেই হোক খুঁজে বার করবই। মহিম শুনেছিল বিক্রমকে নিয়ে অনেকেই অনেক কিছু বলে থাকেন। তার ভাষা, জ্ঞান কিংবা তার আসল চরিত্র বোঝা যায় না। তিনি অনেক শব্দই ব্যবহার করে থাকেন যা তার উচিত না, কিন্তু মহিমের সামনে সেটা প্রথম হলো। মহিম অবশ্য কিছু বলল না, অন্যদিকে তাকিয়ে রইল। সে জানে ব্যাপারটা গভীরের দিকেই যাচ্ছে। এখনই অপরাধীকে আটকাতে না পারলে আবার না জানি কি হবে। দুটো কেসের ফাইলের মধ্যে এবার পরবর্তী অর্থাৎ দ্বিতীয় কেস ফাইলটা ভালো করে দেখে চলেছিল বিক্রম। মহিম কোথায় যেন বেরিয়েছে। এখানে আসার পর তাকে আলাদা থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিল পুলিশ সুপার, কিন্তু বিক্রম তা গ্রাহ্য করেনি। সে মহিমের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেয়। মহিম একা মানুষ, তার ফ্ল্যাটে থাকাটা খুব একটা অসুবিধে হবে না। তাছাড়া তার সঙ্গে থাকলে কেসের সুবিধে হবে এমনটাই ভেবেছিল বিক্রম। তার মানে এই রেশমি সাহা একজন মেকআপ আর্টিস্ট, একে খুন করে তার হাতে ফ্লপ শব্দটা লিখে দেওয়ার মানেটা কি? মাথা ঘামিয়ে বার করার চেষ্টা করছিল। সামনে টেবিলের কাছে টেবিল ফ্যান চলছে। রান্নাঘরে মহিম রান্না করছে। যে কটা দিন সে এখানে থাকবে তার সমস্ত দায়িত্ব মহিমের, সে কথা মহিম নিজেই বলেছে। আচ্ছা মহিম, এই মেকআপ আর্টিস্ট রেশমির ব্যাপারে এমন কি তথ্য বার করতে পেরেছো যেগুলো এই ফাইলে নেই? মহিলা খুব একটা সুবিধার নয়, মানে চরিত্রগত দিক থেকে। দেখুন, যদিও এই ব্যাপারটা আমাদের তেমন কাজের নয়, তবু সব কিছুর খোঁজ রাখার দরকার। ভদ্রমহিলা সিনেমার সেটে এবং যেখানেই কাজ করেন সেখানেই কোনো না কোনো একজনের সঙ্গে নানাভাবে জড়িয়ে পড়েন। এটা নিয়ে কিন্তু বেশ কিছু কথা মিডিয়া এবং পেপারে আগেও দেখা গেছে। ভদ্রমহিলাকে দেখতে বেশ সুন্দরী, এই কারণেই হয়তো ব্যাপারটা ঘটে যায়। আর এইসব তার আগের কথা। তারপর ভদ্রমহিলা হঠাৎ করে এসব কিছু থেকে অফ হয়ে গেছিলেন। সম্প্রতি শুনেছিলাম কোনো একটা সিনেমায় কাজ করছিলেন, বন্ধ করে একাই ছিলেন তিনি, মানে ওই সময় তার সঙ্গে কেউ ছিল না। বাকিটা তো আপনি ফাইলেই দেখতে পাচ্ছেন। তবে যেটা দেখতে পাচ্ছেন না সেটা হলো ভদ্রমহিলা গড়িয়ার কাছে একটা হোটেলে গিয়েছিলেন সেদিন, কারোর সঙ্গে দেখা করতে গিয়ে থাকবেন। তবে সেই ব্যাপারটা জানা যায়নি, ওখান থেকে ফেরার পথেই ব্যাপারটা ঘটেছিল। এখানেও কি গাড়ির মধ্যে খুনটা হয়েছে? না, গাড়ি থেকে বেরিয়ে আসার পর। ফ্ল্যাটে যাওয়ার সময় গাড়ি থেকে বেরিয়ে গাড়িটা যেখানে থাকে সেখানে রেখে তারপর সেখান থেকে ফ্ল্যাটে যাওয়ার জন্য খানিকটা হেঁটে যেতে হয়। সেই পথের মধ্যেই ঘটনাটা ঘটেছিল। পরদিন সকালে গেটম্যান প্রথম ব্যাপারটা দেখতে পায়। আশ্চর্য, রাতের বেলা হলেও কেউ দেখতে পেল না। গেটম্যানের সাথে কথা বলেছো? বলেছিলাম স্যার, কিন্তু ব্যাটা বড্ড ভীতু, ঠিক করে গুছিয়ে কোনো কিছুই বলতে পারেনি। যতই জেরা করি সে কেঁদে ফেললো, তাই তার কাছ থেকে আর কিছু বার করা গেল না। কাল একবার তার সঙ্গে কথা বলতে হবে। আর এই রেশমি সাহার যখন কেউ নেই, সে একাই থাকতো এখানে, তার মানে আলাদা করে কারোর সঙ্গে কথা বলা যাবে না। পরিবার, তারপর আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি আছে যার সঙ্গে যোগাযোগ থাকতো? সে রাতে রেশমি সাহা আর অমৃত তালুকদারের ব্যাপারে যা যা খবর বার করা যায় সমস্ত কিছুই বার করে ফেলল বিক্রম আর মহিম। অমৃত তালুকদারের ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন, তার সব কিছু জানা গেল। যদিও রেশমি সাহার ব্যাপারে কিছুই জানা গেল না। মাস কয়েক ধরে সে কলকাতায় ছিল না, কোথায় ছিল তা জানা যায় না। এমনকি মহিম মিথ্যে বলেনি। বেশ কিছু সিনেমা জগতের লোকের সঙ্গে তার একটা সম্পর্কে জড়িয়ে পড়ার খবর মাঝে মাঝেই শোনা গেছে। অনেক রাতের দিকে ল্যাপটপ আর ফাইলপত্র বন্ধ করার পরে মহিম যখন ঘুমোতে চলে গেল, তখন বিক্রমের মাথায় ফ্লপ শব্দটা বারবার ঘুরছে। দুটো খুনের মধ্যে দুটো লিঙ্ক রয়েছে। প্রথমত, দুজনেই সিনেমা জগতের সঙ্গে জড়িত, এবং দ্বিতীয়ত এই ফ্লপ শব্দটা সিনেমা জগতের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এর মাঝে আরও দুটো দিন কেটে গেল। ওদের দুজনের ব্যাপারে নতুন কোনো খবর বার করে আনা গেল না। গেটম্যানের সঙ্গে বিক্রম নিজেই কথা বলেছিল মহিমের উপস্থিতিতে। তখন ওদের পরনে সাদা পোশাক।
সাদা পোশাকে সেই ফ্ল্যাটের কাছে যেতেই গেটম্যান তাদের আটকালো। সে বলল, আপনারা কোথায় যাবেন? এখানে এই লগ বুকে একটা সই করতে হবে, আর কার সঙ্গে দেখা করবেন নামটা লিখুন। এই ফ্ল্যাটে থাকে রেশমি সাহা, তার সঙ্গে দেখা করতে যাব। ও তো এখন আর হবে না, ম্যাডাম তো প্রায় সপ্তাহখানেক হলো মারা গেছেন। বিক্রম যেন কিছুই জানে না, এমনভাবে চোখ থেকে চশমাটা খুলতে খুলতে বলল, সে কি, এইসব কখন হলো, মানে কি করে হলো? আরে আমি কি করে জানবো বলুন? আজব তো, পুলিশ যখন এলো তখন পুলিশ আমাকে বারবার জেরা করেছে, আর এই রাতের বেলা গেটের কাছে কেউ না আসা পর্যন্ত আমি দেখবো কি করে? এই যে দেখুন না, এই তো ইহা পে গেটের নিচের দিকটা উঁচু, আমি এখানে বসে থাকি, বাইরে থেকে কেউ গেলে এলে তো আমার দেখার কথা না, তাই না? কেউ যদি দরজার কাছে আসে তখন আমি দেখি, ম্যাডাম তো দরজার কাছে পর্যন্ত আসেন নাই। তাহলে কি ম্যাডাম সেদিন অন্য কোনো গাড়ি করে এখানে এসেছিলেন? সেটা তো আমি জানি না। এই কিন্তু আপনারা কারা বলেন তো? মানে আপনি এসব জানতে চাইছেন কেন? মহিম এবার এগিয়ে এসে নিজের পরিচয় দিতেই তাকে চিনতে পারল গেটম্যান। প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমি যা বলেছি সব সত্যি কথা বলছি, বিশ্বাস করেন স্যার। আমি কিছু জানি না ব্যাপারে, জানলে তো বলতাম। বলুন। একটা কথা তুমি নিশ্চয়ই জানো, রেশমি সাহা মাঝে মাঝে নানান গাড়ি করে আসতো, নিশ্চয়ই এখানেই নামতো। আর তাছাড়া তুমি যখন সবার ভেতরে যাবার হিসেব রাখতে পারো, তার মানে এই রেশমি সাহার সঙ্গে মাঝে মাঝে কেউ দেখা করতে এলে তার খবরও তুমি জানো, তাই তো? হ্যাঁ স্যার, মাঝে মাঝেই অনেক দেখা করতে আসতো, তার ঘরেও যেত। ম্যাডামের নামে অনেক কিছু শুনেছিলাম স্যার, কিছু মনে করবেন না, খুব একটা ভালো না বলেই শুনেছিলাম। সিনেমার কিছু যেন কাজ করতো, তবে আমাদের এই অ্যাপার্টমেন্টের লোকেরাও না ওনাকে হয়তো খুব একটা পছন্দ করতো না তেমন। আচ্ছা, একটা কাজ করো, এখানে যারা আছে তাদের নাম ঠিকানা নিশ্চয়ই তোমার কাছে লেখা আছে, তুমি তোমার খাতাটা দেখাও তো। রেশমি সাহার সঙ্গে এই মাসখানেকের মধ্যে কে কে বেশিবার দেখা করতে এসেছিল ওটা দেখাও। খাতাটা দেখলো ওরা। দেখা গেল 1 মাসের মধ্যে একটি নাম উঠে এলো। 1 মাসের মধ্যে প্রায় 7 বার সেই ফ্ল্যাটে এসে দেখা করেছে। তার নাম দিগন্ত রায়। তার ফোন নাম্বার, ঠিকানা সবকিছুই সেখানে পাওয়া গেল। আসলে গেটম্যানের চার্টটা সেভাবেই তৈরি করা। ঠিকানাটা দেখে নোট করে নিল, আর মোবাইল নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে জানা গেল দিগন্ত রায় সবই জানতেন। তিনি এক কথায় ওনার সঙ্গে দেখা করার অনুমতিও দিয়ে দিলেন, এবং জানা গেল দিগন্ত রায় নিজেও একজন সিনেমার অ্যাক্টর। ওরা দেরি না করে সেখান থেকে সোজা চলে গেল দিগন্ত রায়ের কাছে। দেখুন, রেশমির সঙ্গে আমার যে একটা যোগাযোগ ছিল সে কথা আমি অস্বীকার করব না। তাছাড়া আমাদের এই ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা অতি স্বাভাবিক। আমরা ভালো বন্ধু ছিলাম শুধুই, তাছাড়া আর কিছু নয়। হ্যাঁ, মাঝে মাঝে ওর ফ্ল্যাটে যেতাম, বাইরে বের হলেও আমার সঙ্গ দিত। আসলে মাঝে ওর তো কোনো কাজও ছিল না, আমি তো কথা বলে আমারই এক চেনা ডিরেক্টর কিরণ রায়, তার সঙ্গে কথা বলিয়ে তার একটা সিনেমার কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। আচ্ছা, এই কিরণ রায় সেই নয় তো যার একটা ছবিতে কাজ করার জন্য কথা চলছিল মিস্টার মজুমদারের সাথে? হ্যাঁ, তাই তো স্যার। আপনি কি এই কিরণ রায়ের সঙ্গে দুটো খুনের কোনো সম্পর্ক আছে বলে মনে করছেন স্যার? কি বলছেন স্যার? কিরণবাবুর সঙ্গে এদের কোনো সম্পর্ক থাকবে কেন? আর এরা তো এখন ওনার সাথে কাজই করেনি। আর আপনারা যেই মজুমদারের কথা বলছেন তাকে আমি চিনি। তিনি কোনো মূল চরিত্রে খুব একটা অভিনয় করেননি, তবে বেশ কিছু সিরিয়াল এবং থিয়েটারে তিনি কাজ করেছেন। তাছাড়া কিরণবাবু নতুন ডিরেক্টর একজন, একটি মোটে সিনেমা করেছেন, তার সঙ্গে এসব খুনের সম্পর্ক থাকতে যাবে কেন? দিগন্তবাবু, আসলে সমস্যাটা হলো এই খুনগুলোর মোটিভটা এখনো খুঁজে বার করতে পারছি না। খুনিটি কি প্রমাণ করতে চাইছে সেটা বোঝা যাচ্ছে না। এদের জিনিসপত্র ঠিক মতোই আছে, তাছাড়া শরীরে কোনো বাড়তি আঘাতের চিহ্ন নেই। দুজনের হাতে শুধু একটা শব্দ লেখা রয়েছে। সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু তবুও খুনের আসল মোটিভ কিংবা আসল খুনির কোনো ট্রেস আমরা পাচ্ছি না। দেখুন, আমাদের সিনেমা তথা বিনোদনের জগতে কোনো সিনেমা ভালো না চললে সেটাকে ফ্লপ বলে।
সেটা অবশ্য আপনাকে আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু একজন মৃত ব্যক্তির হাতে কোনো একজন মার্ডারার কেন ফ্লপ শব্দটা লিখতে যাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এটাই তো সমস্যা দিগন্তবাবু। এখন আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এই খুনি আবার কোনো একটা খুন করলে তখন তাকে ধরার চেষ্টা করব আবার। আচ্ছা, যাই হোক দিগন্তবাবু, ধন্যবাদ। মহিম, চলো। দিগন্ত রায়ের কাছ থেকে ওরা বিদায় নিল। গোটা পথে মহিমের বিক্রমের সঙ্গে কথা হলো। ওই অমৃত তালুকদার, রেশমি সাহা আর কিরণ রায়, এদের তিনজনের ব্যাপারে। কিন্তু অনেক চেষ্টা করেও কিরণ রায়ের সঙ্গে এদের খুনের কোনো লিঙ্ক চট করে খুঁজে বার করা গেল না। হয়তো এই কেসটা আরও জটিল হয়ে পড়তো, কিন্তু তার আগেই সেদিন রাতে আর একটা খুন হয়ে গেল। পরদিন সকালে এসেই খুনের খবর দিতে বিক্রম পর্যন্ত স্বয়ং ঘটনাস্থলে গিয়ে পৌঁছল। এবারে সিনেমার জুনিয়র অ্যাক্টর কিংবা মেকআপ আর্টিস্ট নয়, একজন লাইটম্যান। ভদ্রলোকের বয়স 40-এর একটু উপরে। বড়বাজারের কাছে একটা ভাড়া বাড়িতে থাকতেন। কাল রাতে তার ভাড়া বাড়ির কাছে ছোট রাস্তার উপরে কেউ তাকে খুন করে যায়। মৃতদেহ পড়েছিল ড্রেনের পাশে, মাথাটা ড্রেনের জলের মধ্যে ডোবানো আর বাকি শরীরটা ড্রেনের উপরে। আজ ভোরবেলার দিকে কেউ একজন মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শহরে দুটো খুনের কথা ইতিমধ্যেই চাউর হয়ে গেছে, তাই মৃতদেহটা দেখে আর কেউ দেরি করতে চায় না। মৃতদেহ ড্রেনের পাশ থেকে তুলে নিয়ে পোস্টমর্টেমে পাঠাবার আগে ভালো করে পরীক্ষা করে দেখে বিক্রম। দেখেছ মহিম, মনে হচ্ছে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। হাতে সেই ফ্লপ শব্দটা লেখা, অর্থাৎ সরাসরি খুন করা হয়েছে। ব্যাপারটা অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে না স্যার? সাধারণ মানুষ তো এবারে প্রচণ্ড ভয় পেতে শুরু করবে। যদিও 3টে খুনের সাথেই সিনেমা জগতের সম্পর্ক আছে, তবু পাবলিককে তো জানেন। ফ্লপ শব্দটাই আমায় ভাবাচ্ছে। আচ্ছা, তুমি মৃতদেহটার ব্যবস্থা করে ফিরে এসো তো, তোমার সাথে একটু বসতে হবে। মৃতদেহের কথাটা মাথায় ঘুরছিল বিক্রমের। ফর্সা চেহারা, মাথার চুল মাঝারি করে ছাঁটা, একটু লম্বা চেহারা। বিভিন্ন সিনেমায় লাইটের কাজ করেছেন এর আগে, তবে বর্তমানে সে সমস্ত কিছু থেকে একটু দূরে সরে এসেছিলেন। খোঁজ খবর করে জানা গেছে কোনো এক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, অর্থাৎ বর্তমানে তাকে সিনেমা জগৎ থেকে বাইরেই বলা যায়। তাহলে তো আবার অঙ্কটা মিলছে না। দুজন সিনেমা জগতের সঙ্গে যুক্ত, আর একজন সিনেমার জগতে থাকলেও বর্তমানে সে স্বেচ্ছাবসরে ছিল। তাহলে এই মানুষগুলোর একে অপরের সঙ্গে কি এমন লিঙ্ক আছে, আর এই খুনগুলোর সম্পর্কই বা কোথায়? আর জুনিয়র অ্যাক্টর অমৃত মজুমদার কিংবা মেকআপ আর্টিস্ট রেশমি সাহার খুনের ব্যাপারটা না হয় বোঝা গিয়েছে, কিন্তু একজন অতি সাধারণ লাইটম্যানকে কেউ কেন খুন করতে চাইবে? স্যার, লাইটম্যান অমর কুণ্ডুর ব্যাপারটা কিন্তু বড় অদ্ভুত। রাতের বেলা মাঝে মাঝে বাইরে বের হতো, কিন্তু কাল রাতে কেউ তাকে ডাকতে এসেছিল। এটা কি করে জানলে? কাল রাতে ওই বড় বাজারের রাস্তার মোড়ের কাছে একটা গাড়ি এসে দাঁড়ায়। আপনি কি জানেন, বড় বাজারের রাস্তার মোড়ের দিকে কয়েকটা গুমটি দোকান আছে। সেই গুমটি দোকানের মধ্যে কয়েকটা দোকানের দোকানদাররা নিজেদের গুমটির ভিতরে রাতের বেলা কাটায়। লোকটা আমায় ব্যাপারটা বলল, আপনি তো চলে এলেন। তাদেরও তুলে দিয়ে জিজ্ঞাসাবাদের কাজ ছেড়ে বেরিয়ে আসছিলাম। তখন গুমটি দোকানের লোকটা বেরিয়ে এসে আমায় ডেকে বলল, ও স্যার, বলছি এদিকে একটু শুনবেন। কি ব্যাপার? স্যার, কালকে রাতের বেলা ওই একটা গাড়ি এসেছিল, এই বড় রাস্তা দিয়ে ওই ছোট রাস্তার গলির মুখের কাছে দাঁড়ালো। তারপর ওখান থেকে একটা লোক নেমে গেল। লোকটা সিগারেট খাচ্ছিল। সিগারেট খেতে খেতে ওই ভিতরের দিকে গেল। শুনলাম ভিতরে নাকি খুন হয়েছে। আমি সকালে গিয়েছিলাম, দেখে এসেছি। দেখুন স্যার, ওই অমন গাড়ি কিন্তু এ রাস্তায় মাঝে মাঝে আসে, কিন্তু কাল রাতের বেলা এসেছিল অনেক রাতে। তুমি কি করে জানলে সে কথা? আমি তো এই গুমটির ভিতরেই থাকি স্যার। মাঝে মাঝে অনেক রাতের দিকে খদ্দের এলে ঘুমটির ঝাঁপ এসে ধাক্কা দেয়, তখন উঠে পড়ি। এমনিতেই আমার ঘুম পাতলা। কাল রাতে গাড়ির শব্দে আমার ঘুমটা ভেঙে গেছিল। আসলে ওই রাস্তার মোড়ের কাছে দুটো কুকুর শুয়ে থাকে।
গাড়িটা ভিতরের দিকে আসার সময় বোধহয় কুকুর দুটোকে দেখে হর্ন দিয়েছিল দুবার। তারপর আমার ঘুমটা ভেঙেছে। এই ঝাঁপের সূক্ষ্ম ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম। প্রথমেই কিছু দেখতে পেলাম না, চারপাশটা ফাঁকা, বাইরে অল্প আধো অন্ধকার। ওই মোড়ের ল্যাম্পপোস্টের আলোটা অনেকদিন হলো খারাপ হয়ে পড়ে আছে। তারপর দেখি ওই গাড়িটা একটা কালো রঙের গাড়ি। গাড়ি থেকে একটা লোক নেমে সিগারেট ধরাচ্ছিল। মুখটা ভালোভাবে দেখতে পাইনি স্যার, তবে লম্বা চুল, ফর্সা চেহারা, চোখে একটা চশমা। এখান থেকে তো অনেক বেশি দূর নয়, কিন্তু ঝাঁপ বন্ধ থাকায় একটু একটু দেখতে পাচ্ছিলাম। তারপর লোকটা ভিতরের দিকে চলে গেল। তারপরে আর কি, খদ্দের না এ কথা বুঝতে পেরে আমি তখন শুয়ে পড়লাম। তারপর আর কিছু জানি না। তবে আজ সকালে খুনটা হয়েছে শুনে আমার কথাটা বারবার মাথায় আসছিল। আমি ভেবেই রেখেছিলাম পুলিশ এলে বলবো, তাই আপনাকে বললাম। দেখুন স্যার, শুনেছি তো শহরে আরো 2টো খুন হয়েছে। এটা তার মানে 3 নাম্বার। মহিমের মুখে কথাগুলো শুনতে শুনতে কেমন যেন চিন্তায় পড়েছিল বিক্রম। কালো গাড়ি, মাথায় লম্বা চুল, চোখে চশমা। রাতের বেলা যে লোকটা ওখানে এসেছিল সেই লোকটার সঙ্গে তাহলে অমরকুণ্ড খুনের কোনো সম্পর্ক থাকতে পারে। এখানে অন্য কোনো এন্ট্রান্সও নেই। রাতের বেলা যে কেউ তাকে ফোন করে নিচে ডেকেছিল এমন সম্ভাবনাও নেই। আর প্রত্যেক ক্ষেত্রে নতুন পদ্ধতি। এবারেও হাতের কোনো ছাপ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এই লোকটির কথা শুনে বিক্রম মহিমকে একটা কাজ করতে বলল। যদিও কাজটা সত্যি সমস্যার, তবুও ওই এলাকার মাঝে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল বলে দোকানদারের মনে হয়েছে। আর আশেপাশে সিগারেটের কোনো অবশিষ্ট যদি খুঁজে পাওয়া যায়। বড়বাজারের কোনো একটা 3 রাস্তার মোড়ে রাস্তার একপাশে ফিল্টারের টুকরো খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। তবুও সেটা খোঁজার জন্য মহিম লোক লাগিয়ে দিল। খুঁজে পেতে দিনের শেষে অনেক সিগারেটের ফিল্টার পাওয়া গেল। তার মধ্যে যেটা বিক্রম চাইছিল সেটাও পাওয়া গেল। ডানহিল সিগারেটের একটা আধ খাওয়া টুকরো পাওয়া গেল তার মধ্যে। বিক্রম সেটা খুব সযত্নে উঠিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর বলল, বড়বাজারে জনবহুল রাস্তার মধ্যে এত দামি সিগারেট কেউ নিশ্চয়ই খাবে না। খেলেও ঠিক এতটা টুকরো ফেলে রেখে যাবে না। তার মানে হতে পারে কাল রাত্রে যে লোকটি কালো গাড়ি নিয়ে এখানে এসছিল সেই লোকটি ওখানে দাঁড়িয়ে প্রথম সিগারেটটা খায়, তারপর সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে চলে যায়। এতগুলো সিগারেটের মধ্যে একটাই সব থেকে দামি, আর একটাই মানে দাঁড়ায় মহিম, এই সিগারেটটা যে খেয়েছে সেই আমাদের আসল লক্ষ্য। শুধু কলকাতার মতো জায়গায় ডানহিল সিগারেট তো অনেকেই খেতে পারে, সেটা আপনি এভাবে কি করে খুঁজে বার করবেন? খুব সহজ। এই 3 জনের সাথে অপরাধীর কোনো না কোনোভাবে চেনাশোনা ছিল। না হলে তিনি যদি অচেনা হতো, একটা মেয়ে তার সাথে রাতে এভাবে বেরোতো না, অথবা রাতের বেলা কাউকে বাইরে থেকে ডাকার সাথে সাথে সে বেরিয়ে আসতো না। বিপদ বুঝতে পারলে সে চিৎকার করতো, কিন্তু সে তা করেনি। তার মানে এই 3 জন ভালোভাবেই ওকে চেনে। বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা আমার এখনো মাথায় আসছে না স্যার, এই 3 জনের সঙ্গে অপরাধীর সম্পর্কটা ঠিক কি? সত্যি সত্যি কি সিনেমা জগতের সঙ্গে ওরা জড়িয়ে আছে, নাকি এর পিছনে আরো কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আমার এটাই মনে হয়। 3 জনের যখন সিনেমা জগৎ এমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তখন আমাদের হাতে ওটাই একটা ক্লু। মহিম, আমাদের খোঁজ নিতে হবে এই 3 জন সম্প্রতি এমন কারোর সঙ্গে কাজ করেছে যার সঙ্গে তাদের শত্রুতা হয়েছিল কোনো কারণবশত, কিংবা এমন কারোর সঙ্গে কোনো কাজ হয়েছে যেটা ফ্লপ হয়েছিল। তার মানে ফ্লপ লেখাটা এমনি এমনি নয়, তার পিছনে সত্যি সত্যি এমন কোনো কারণ থাকতে পারে। কথাটা আমার মাথায় তো আসেনি স্যার, আপনি যখন বললেন আমি দেখছি। 2 দিনের মাথায় রিপোর্ট তৈরি করার জন্য বেশ কয়েকটা ফিল্ম ম্যাগাজিন পড়ে ফেলল মহিম। এই 3 জনের বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হয়েছে, যদিও এদের মধ্যে একজনই মাত্র অ্যাক্টর, বাকি 2 জনের মধ্যে একজন মেকআপ আর্টিস্ট আর একজন লাইটম্যান। কিন্তু এই 3 জন একসাথে হীরা নামের একটি সিনেমাতে কাজ করেছিল এবং সিনেমাটা ফ্লপ হয়েছিল।
তার সঙ্গে বেশ কয়েকটা হিট সিনেমাও আছে। আসলে সাফল্যের সঙ্গে সঙ্গে ব্যর্থতাও থাকবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত মিল পাওয়া গেল। ডিরেক্টর শৈবাল চট্টোপাধ্যায়। ভদ্রলোকের শৌখিন ডিরেক্টর হিসেবে বেশ নামডাক রয়েছে। ভদ্রলোকের বাবাও ছিলেন একজন ডিরেক্টর। তিনি এমন অনেক বাংলা সিনেমা করেছেন যেগুলো এখনও কালজয়ী হয়ে রয়েছে। ভদ্রলোকের বেশ কয়েকটা সিনেমা যেমন সীমান্ত, অজয়গড়ের রাজকন্যা, বিষাদ নদী, অমর সন্ধান ইত্যাদি রয়েছে। তেমনি এমন কিছু বাংলা আর্টিস্টিক সিনেমা এবং তার সঙ্গে বেশ কিছু রোম্যান্টিক অন্য ধারার সিনেমাও করেছেন, যেগুলোর মধ্যে বেশ কয়েকটি সিনেমা বেশ নাম করেছে। খোঁজ করতে গিয়ে দেখা গেল এদের মধ্যে অমৃত মজুমদার, রেশমি সাহা এবং অমর কুণ্ডু এই তিনজন শৈবাল চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছে। এবং আশ্চর্যের কথা হলো এদের মধ্যে একটি সিনেমা ফ্লপ হয়েছে, যে সিনেমার নাম হলো জয়ন্তী। খবরটা বার করার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে পড়ল মহিম বিক্রমের ঘরে। বিক্রমকে সমস্ত কথা বলতেই বিক্রমের মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল, তার সঙ্গে একটা রাগ। সে বলেই বসল, এইবার যেন বুঝতে পারছি কেন খুনগুলো করা হয়েছে। এই শৈবাল চট্টোপাধ্যায় যেই হোক না কেন, যত বড়ই খুন হোক না কেন, মালটাকে যদি আমি এই 3টে খুনের জন্য ফাঁসিতে না ঝোলাতে পেরেছি, তাহলে আমার নামও বিক্রম নয়। এই 3 জনকে খুনের সন্দেহে লোকটাকে কিন্তু এত সহজে ফাঁসানো যাবে না। বিশেষ করে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। দোকানদার লোকটিকে দেখে থাকলেও সে কিন্তু পুরোপুরি ভালোভাবে দেখেনি। সে ঠিক আছে, কিন্তু একবার কথা তো বলা যেতেই পারে, তাই না? লোকটাকে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো। মহিম সেটাই করল। পরদিন ভদ্রলোকের সঙ্গে দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়ে গেল। শৈবাল চট্টোপাধ্যায় যে শৌখিন মানুষ, সেটা বিক্রমকেও পর্যন্ত মনে মনে স্বীকার করতেই হবে। ঘরের ভিতরে ড্রয়িং রুমে শৌখিনতার ছাপ স্পষ্ট। সামনের গোল টেবিলের উপরে সুদৃশ্য একটা পিতলের পুরনো মূর্তি। ঘরের 4টে দেওয়ালে 4 রকম রং, কিন্তু সবকটা রঙেই চোখের বড় শান্তি, ক্যাটক্যাটে কিংবা উগ্র টাইপের রং নয়। ঘরের মধ্যে থাকা চেয়ার, টেবিল, বই ভর্তি দেওয়াল, আলমারি সবকিছুতেই একটা শৌখিনতার ছোঁয়া। মিস্টার চট্টোপাধ্যায় ডানহিল সিগারেটটা ঠোঁটের মাঝখানে ধরে তাতে অগ্নিসংযোগ করলেন। এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, মিস্টার চ্যাটার্জি, আপনি যখন আমার কাছে এসেছেন তার মানে এটাই হয় যে আপনি বুঝতে পেরেছেন সমস্তটাই। আপনি কি ভেবেছিলেন পুলিশ এতটাই অকর্মণ্য যে আপনার সাজিয়ে গুছিয়ে করা এতগুলো ক্রাইমকে ধরতে পারবে না? ইডিয়েটের মতো কথা বলবেন না মিস্টার চ্যাটার্জি। পুলিশের বুদ্ধিমত্তা নিয়ে কখনোই আমার কোনো রকম সন্দেহ ছিল না, কিন্তু এইটুকু খুঁজে বার করতে যে আপনার মতো একজনকে এইখানে আসতে হবে, সেইটা আমি ভাবতে পারিনি। প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি যখন সবকিছুই জানতেন যে একসময় আপনাকে ধরা পড়তেই হবে, তাহলে এমন কাজ করলেন কেন? হঠাৎ করেই শৈবাল চট্টোপাধ্যায়ের মধ্যে যেন কিছু একটা পরিবর্তন হয়ে গেল। ঠোঁটের কোণে ধরে রাখা সিগারেটটা না সরিয়েই ঠোঁট নাড়াতে নাড়াতে তিনি কঠিন গলায় বললেন, মাঝে মাঝে প্রাইজগুলোকে তো নিজের হাতে তুলে নিয়েই যেতে হয়। কেন আপনি দেখছেন না? দেখছেন না? ভালো কিছু করলে যেমন তার জন্য একটা প্রাইজ দেওয়া হয়, আপনাদের পুলিশেও তো এই ব্যবস্থা আছে। নানান প্রাইজ আছে, আর তাছাড়া বিভিন্ন কারণে সেগুলো দেওয়াও হয়। এখন খারাপ কিছু করলে কিংবা ভুল কিছু করলে তার প্রাইজটাও তো নিজের হাতে তুলে দেওয়া উচিত, নয় কি? তার মানে আপনি বলতে চাইছেন আপনি যেটা করেছেন সেটা ওদের প্রাইজ? মহিমবাবু, আপনি একটু গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসবেন প্লিজ। আসলে আমার শব্দ খুব একটা পছন্দ নয়, বাইরে থেকে শব্দ আসছে একটা। দিনের বেলা ঝলমলে রোদ বাইরে ছড়িয়ে পড়েছে, কিন্তু ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ। ঘরের ভিতর হালকা পাওয়ারের একটা আলো জ্বলছে। মহিমের একটু অদ্ভুত লাগছিল। লোকটার কথা সে যেন ফেলতে পারল না। দরজাটা বন্ধ করে দিয়ে আবার বসলো সামনের ছোট্ট সোফা কাম চেয়ারটায়।
বলুন এবার মিস্টার চ্যাটার্জি, আপনি কি কি জানতে চান? দেখুন, আমি মিথ্যে কথা বলি না। আপনি না এসে পুলিশের অন্য কেউ এলে তার কাছেও আমি সত্যি কথাটাই বলতাম, কারণ আমি মনে করি আমি ওদের প্রাইজ দিয়েছি। তো সেই প্রাইজ দেওয়ায় লুকো চাপা করার তো কোনো কারণ নেই। পুলিশ এতদিন ধরে ব্যাপারটা বুঝতে পারেনি, তাই আমার কাছে আসেনি। এখন বুঝেছে তাই এসেছে, সিম্পল। বিক্রম গর্জে উঠল, একটা খিস্তি দিয়ে বলল, আপনি কে? ওদের প্রাইজ দেওয়ার হোক আর শাস্তি দেওয়ার হোক, সেটা দেওয়ার জন্য আপনি কে? আমি কে? আমি হলাম একজন আর্টিস্ট। বাংলায় যাকে বলে শিল্পী, আর হিন্দিতে কলাকার। তাছাড়া আমি একজন ডিরেক্টর। আমার ডিরেকশন করা সিনেমা মানুষের মনে এখনো জায়গা বানিয়ে আছে। আমার বাবা তার নিজের ডিরেকশন দিয়ে বিখ্যাত হয়েছিলেন এই কলকাতায়, যেখানে যেখানে সামান্য হাতে গোনা কয়েকটা মানুষ আছে যারা সিনেমা বোঝে। তারাই কেবল আর্টিস্টের কদর করতে পারে, বাকিরা তো সবকটা সালা এক একটা শুয়োরের বাচ্চা। মালগুলো জানেই না আসলে শিল্প আর শিল্পী বলে এরকম কোনো ব্যাপার থাকে। ওদের কাছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর পার্টি করাই হলো। এই সমস্ত ছাড়া কিচ্ছু নেই সালা একটা নোংরা কীটের জীবন। যখন কলকাতার ফুটপাতে শিল্পী না খেতে পেয়ে মরে যায়, তখন ওই শালা পলিটিশিয়ানস আর ওই বুদ্ধিজীবী মালগুলো কোথায় থাকে বলুন তো মিস্টার চ্যাটার্জি? তাই যেমন আর্টিস্টকে নিজের সবটুকু স্যাক্রিফাইস করে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, তেমন সেই আর্টিস্টের হাতে সমস্ত ক্ষমতা থাকে। যদি কিছু ভুল মনে হয় থাকে তাহলে শাস্তি দেওয়ার। তাহলে আইন কি করতে আছে? পুলিশ, সিস্টেম, এই সমস্ত ব্যবস্থা কিসের জন্য? পুলিশ 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 না বলে ফুলিশ বলুন, ফুলিশ। পুলিশ তো হলো কতগুলো রাজনৈতিক নেতাদের পাঁচাটা ইঁদুরের দল। পুলিশকে আমি মানুষ বলে মনে করি না, কোনো দিনই মনে করতাম না। তবে হ্যাঁ, ভালো যে নেই সেটাও বলবো না, খারাপটা বলতে গেলে ভালোটাও বলতে হবে। কিন্তু তার সংখ্যা একেবারে হাতে গোনা মিস্টার চ্যাটার্জি, খুব কম। আরে পুলিশ আর এই আইনের সিস্টেমের জন্যই তো আমাদের এই অবস্থা। টাকা দিয়ে এখানে সবকিছু কেনা যায় মিস্টার চ্যাটার্জি, সব কিছু কেনা যায়। আপনি এখনো আমার কিচ্ছু করতে পারবেন না। আমি চাইলেই পুলিশ সিস্টেমের সব কিছু থেকে এক তুড়িতে জাস্ট বেরিয়ে আসতে পারবো। আপনি মহিমবাবু এবং আপনাদের এই গোটা কলকাতা পুলিশ মিলেও আমার এই জ্বলন্ত সিগারেট থেকে একটু ছাইও মাটিতে ফেলতে পারবেন না। বিক্রম অবাক হয়ে শুনছিল সব। এতদিন পর্যন্ত এত অপরাধীর সামনাসামনি সে হয়েছে, তাদের মধ্যে কুখ্যাত জঘন্য অপরাধীদের সামনে পড়ে তাকে অনেক কিছু দেখতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু এই লোকটা যেন অন্য। বিক্রম শান্ত হয়ে গেলেন। শৈবাল আবার বললেন, দেখুন, আপনি রেসপেক্টেড পারসন, আপনার ব্যাপারে আমি অনেকটাই জানি। আপনি এমন অনেক কাজ করেছেন যেগুলো সাধারণ পুলিশের পক্ষে করা সম্ভব নয়। তাই বিলিভ মি, আপনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। তাই আপনাকে সবটা বলছি মিস্টার চ্যাটার্জি। আমি ওদের মারতে চাইনি, বিশ্বাস করুন। এই দেখুন, আমি শপথ নিয়ে বলছি, আমি ওদের মারতে চাইনি। আমি তো ওদের ভালো চেয়েছিলাম, তাই আমার সিনেমায় ওদের আমি কাজ দিয়েছিলাম। বলুন এটা কে করবে? বিশ্বাস করবেন না মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে যদি গোটা গল্পটা পড়ে শোনাতে পারতাম না, এমন ইন্টারেস্টিং আর মাইন্ড ব্লোয়িং প্লট, আ মাস্টারপিস, এরকম গল্প চট করে পাওয়াই যায় না। আর এখনকার রাইটারগুলো সবাই লিখতে পারে না, আপনি যাই বলুন। ওরা চায় পাবলিক ডিমান্ড বুঝে লিখতে, পাবলিক যেটা খাবে ওরা সেটাই লিখবে, নিজেদের আলাদা বলে কিচ্ছু নেই। লেখক কি ছিল না আগেকার সময়? এমনি এমনি কি আর তখনকার দিনের এত সুন্দর সিনেমা, এত সুন্দর ডিরেক্টর এরা আসতো? সত্যি বলতে এখন আর গল্পই পাওয়া যায় না। আপনার সিনেমার গল্প শোনার আগ্রহ আমার নেই, তার মানে আপনি স্বীকার করছেন আপনি ওদের তিনজনকেই শাস্তি দিয়েছেন, তাই তো? শুনবেন না?
শুনতে তো আপনাকে হবেই মিস্টার চ্যাটার্জি। কথাটা বলে অদ্ভুতভাবে দুটো হাত দুপাশে তুলে হাসতে লাগলেন শৈবাল চট্টোপাধ্যায়। বিক্রম আর মহিম অবাক হয়ে গেল। লোকটার মুখে সিগারেট, দুটো হাত তুলে ফেলেছে, মাথার লম্বা চুলগুলো কাঁধের কাছে এসে পড়েছে। অদ্ভুতভাবে উপরের দিকে তাকিয়ে রইলেন শৈবাল চট্টোপাধ্যায় কিছুক্ষণ। তারপর মাথাটা উপরে তোলা অবস্থায় চোখ বন্ধ করে বলতে লাগলেন, পৃথিবীর বুকে যতদিন মানুষ থাকবে ততদিন এই পৃথিবীর উন্নতি সম্ভব নয়। মানুষ পৃথিবীকে ভালোবাসতে জানে না, মানুষ জানে শুধু নিজেকে ভালোবাসতে। তাদের এক একজনের ভালোবাসা আবার এক এক রকম। তাই নিজেকে ভালোবাসতে গিয়ে ওরা পৃথিবীকে একটু একটু করে ধ্বংস করে ফেলছে মহিমবাবু, নষ্ট করে ফেলছে। কলিযুগ যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি পৃথিবী আবার নতুন করে ঘুরবে। কথাগুলো ডেলিভারি করছে এমনভাবে অদ্ভুত গমগমে গলায় যে না শুনে উপায় নেই। কথাগুলো বলতে বলতে হঠাৎ করে আবার সামনে ঝুঁকে পড়ল। টেবিলের উপর একটা হাত রেখে বিক্রমের একদম মুখের কাছে একদল ধোঁয়া ছেড়ে বলল, এরকমই কিছু ডায়লগ রয়েছে এই গল্পে, এই সিনেমায়। আপনি ভাবতে পারছেন না, আপনি ভাবতে পারছেন না এটা কত ভালো একটা সিনেমা হতো যদি না আমি ভুল করে তাতে জুনিয়র আর্টিস্ট অমৃত মজুমদার আর ওই মেকআপ আর্টিস্টটাকে নিতাম। অমৃত মজুমদারের ব্যাপারে যতটা আমি খোঁজ নিয়েছি, উনি একজন ভালো আর্টিস্ট। বাকিদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আপনার কি ক্ষতি করেছে তারা? আপনি বিশ্বাস করবেন না, আমার সব কিছু শেষ করে দিল এই তিনটে। আমার সব কিছু শেষ করে দিল। আজ পর্যন্ত আমি যে কটা সিনেমা করেছি সবকটা হয়তো সুপারহিট হয়নি, কিন্তু কোনোদিন ফ্লপ হয়নি। এই একটা সিনেমা ওদের তিনজনকে দিয়ে করাই, আর এই একটা সিনেমা মাত্র ওই তিনজনে ফ্লপ করে দিল। এই একটা সিনেমা ওই তিনজনের জন্য ফ্লপ হলো। অবাক হয়ে দেখল বিক্রম আর মহিম। ভদ্রলোক সত্যিই কাঁদছেন, চোখ থেকে বেরিয়ে আসছে জল, মুখটা বিকৃত হয়ে গেছে, নিঃশ্বাস দ্রুত হয়েছে, চোখের পাতা লাল হয়ে গেছে। ভদ্রলোক মাথার চুলগুলো একটা অদ্ভুত ঝটকায় সরিয়ে নিলেন, তারপর আবার বললেন, আমার কাছে আমার প্রতিটা সিনেমাই আমার সন্তানের মতো, রক্ত ঘাম সময় দিয়ে তৈরি করি। তবে সব সিনেমাই যে প্রত্যেকটা মানুষ বুঝবে সেটা নাও হতে পারে। আসলে কি বলুন তো, এখনকার দিনে 90% মানুষই গান্ডু। যেটা বোঝার সেটা বোঝে না, আর যেগুলো বোঝার নয় সেগুলো ভালো করেই বোঝে। সালা ছ্যাবলামো। মানুষ আজকাল শুধু ছ্যাবলামো পছন্দ করে, ছ্যাবলামো। দুটো আইটেম সং দিয়ে জামা কাপড় খুলিয়ে দুটো মেয়ে নাচাতে পারলেই ব্যাস ব্যাস এই মানুষেরা মনে করে সিনেমা হিট। কিন্তু অমন করে তো করতে পারি না। আমি স্টোরি আর অ্যাক্টিং এর উপরে কাজ করতে ভালোবাসি। 10% পাবলিকও আমার সিনেমা দেখলে তাতেই আমি খুশি হই, কিন্তু সেই সিনেমাটা আমার পছন্দের মতো হতে হবে, আমার মনের মতো হতে হবে। আজ পর্যন্ত এমন কোনো সিনেমা আমি তৈরি করিনি যেটা আমার পছন্দ হয়নি, শুধুমাত্র ওই একটা সিনেমা ছাড়া। বিক্রম কিছু বলছে না দেখে লোকটা আবার হাসতে হাসতে বলল, দেখুন পাবলিক আমাকে নিয়ে কি বললো, পাবলিক আমার সিনেমাকে নিয়ে কি বললো, তাতে আমার বালটাও ছেঁড়া যায় না। কিন্তু আমার সিনেমা আমার কেমন লাগে সেটা কিন্তু আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট। আর জয়ন্তী দেখার পর আমার প্রথমবার মনে হয়েছিল যে এদের তিনজনের কাজের জন্যই সামান্য খুঁত রয়ে গেল আমার সিনেমাতে। প্রথমত অমৃত মজুমদারকে যে ক্যারেক্টারটা আমি দিয়েছিলাম, যে একটা দিয়েছিলাম সেটা। দ্বিতীয়ত সিনেমার কিছু কিছু জায়গায় সিনে মেকআপ ভালো হয়নি। তৃতীয়ত সিনেমার যেখানে যেমন লাইট প্রয়োজন ছিল তেমনটা হয়নি। কিন্তু বিশ্বাস করুন, এই তিনটে স্কাউন্ড্রেলকে দিয়ে আমি এর আগে অনেক কাজ করিয়েছি, কোনো সমস্যা হয়নি কখনো। কিন্তু এই সিনেমাটাতে তিনজনের সমস্যা ছিল টাকার, বুঝলেন? টাকার জন্য পেমেন্টস। বিক্রম অদ্ভুতভাবে সব কথা শুনে চলেছিল।
ভদ্রলোকের মধ্যে কি যেন একটা রয়েছে। ভদ্রলোক এই হাসতে হাসতে কথা বলছেন, তো এই চিৎকার করছেন, আবার কান্নাকাটি করছেন। তাহলে কি ভদ্রলোক কোনোভাবে মানসিক সমস্যায় জর্জরিত? আপনি হয়তো ভাবছেন যে আমি এতগুলো কথা বলছি কেন। এত কথা কাউকে বলতে পারছিলাম না, আমি মনের মধ্যে সবকিছু জমেছিল। আর আজকে 28 তারিখে সবকিছু হঠাৎ করেই বাইরে বেরিয়ে এলো। কথাটা বলেই শৈবাল চট্টোপাধ্যায় নিজের হাতটা নামিয়ে নিয়ে একটা ঘুষি মারেন সামনের টেবিলে। বিক্রম পর্যন্ত চমকে যায়। তিনি কেন এমনটা করছেন সেটা বুঝতে পারে না। দেখুন, আপনি যা বলছেন তা সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে? দেখুন মিস্টার চ্যাটার্জি, প্লিজ প্লিজ রেকর্ড করবেন না। দেখুন, আপনি আর যাই করুন না কেন, সব কথা রেকর্ড করবেন না প্লিজ। বাইরে আমার একটা রেপুটেশন আছে, আমার বাবার এত নাম, এই সব কিছু মিলিয়ে বড্ড সমস্যা তৈরি হবে। প্লিজ আমি আপনার পায়ে ধরছি, প্লিজ রেকর্ড করবেন না। তাহলে আপনি স্বীকার করুন, আপনি স্বীকার করুন যে আপনি অন্যায় করেছেন। আমি এক্ষুনি রেকর্ড ডিলিট করে দেব। তিনি হাত জোর করে ভয় যেন থরথর করে কাঁপছিলেন। এবার বিক্রমের কথায় আবার তার মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল। দাঁতে দাঁত চেপে হিসহিসে গলায় বিক্রমের মুখের সামনে একটা ফুঁদিয়ে বললেন, শৈবাল চট্টোপাধ্যায় কোনো অন্যায় কাজ করতে পারে না, ভুল কাজ করতে পারে না। আপনারা শাস্তি দেবেন? না দিতে পারবেন ওদেরকে শাস্তি? পারবেন? 3 জনের জন্য আমার গোটা সিনেমাতে এতগুলো মানুষের পরিশ্রম, আমার একটা সন্তানের জন্ম হওয়ার পরে সেই সন্তানটা বিকলাঙ্গ হয়ে গেল, তার দায়িত্বটা কে নেবে? কেউ তাকে পছন্দ করলো না, কেউ তাকে দেখলো না, কেউ তাকে ভালোবাসলো না, এমনকি আমি পর্যন্ত তার দিকে তাকাতে পারছি না। তখন কি করেছে আপনার আইন? কি করেছে আপনার আইন? কি করেছে ওই শালা পুলিশের দল? আর কি করতো আপনাদের সিস্টেম? কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই আপনাদের, কিচ্ছু করার নেই, কিচ্ছু না। বিক্রম অবাক হয়ে গেল। এমন ভাবে কোনো মানুষ ভাবতে পারে? আসলে আপনাদের সিস্টেম, আপনাদের আইন এবং পুলিশের চোখে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, তার মাপকাঠিটা আমার ঠিক পছন্দ না। এমন অনেক অন্যায় আছে যেগুলো চোখের সামনে প্রত্যেক দিন ন্যায় হয়ে যায়, অথচ তার কোনো সমাধান করা হয় না। আপনি জানেন, প্রত্যেক দিন আদালতে হাজার হাজার নিরপরাধ মানুষ এসে দাঁড়ায়। অপরাধীকে বানিয়ে দেয় নির্দোষ, আর নির্দোষ মানুষকে বানিয়ে দেয় অপরাধী। আপনাদের আইন সৃষ্টি থেকে আমি সব কিছু জানি, তারপরও কি করতে পেরেছি আমরা? হাতে চুড়ি পরে চোখে কালো কাপড় বেঁধে থাকা ছাড়া আর কিচ্ছু করতে পারিনি। হঠাৎ করে এই কথাটা বিক্রমের খুব গায়ে লাগে। সে বলে ওঠে, দেখুন, সিস্টেমে যে গলদ আছে সে কথা আমিও জানি, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারেনি বিক্রম চ্যাটার্জি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেছে। বিক্রম চ্যাটার্জি এমন কিছু করেছে যেটা সব সময় ন্যায়ের কাজ। আর একদম সেই কারণেই আজকে আপনি শৈবাল চট্টোপাধ্যায়ের সামনে বসে এতগুলো কথা শুনতে পারছেন। আপনার সৌভাগ্য। আপনি যদি অন্যদের মতো খারাপ পুলিশ অফিসার হতেন, আপনার যদি কোনো যোগ্যতা না থাকতো, তাহলে আমার সামনে বসার জন্য আপনি আমার ঘরের দরজা পেরিয়ে ঢুকতে পারতেন না। শুয়োরের বাচ্চা পুলিশদের আমি আমার ঘরে ঢুকতে দিই না কখনো। বিক্রমের মনে হতে লাগলো লোকটা অদ্ভুত হলেও যে কথাটা সে বলছে সব কথা সত্যি। তার মুখটা এবার কেমন যেন অভিব্যক্তিহীন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আবার একটা সিগারেট ধরিয়ে তিনি ধোঁয়া ছেড়ে অতি শান্ত গলায় বললেন, দেখুন মিস্টার চ্যাটার্জি, যা হওয়াটা তো হয়েই গেছে, নতুন করে আর কিছু করার দরকার নেই। এবার বলুন তো কত দেব? 3টে খুনের জন্য আপনাকে 3 লাখ, হ্যাঁ, আর আপনার এই চেলাটাকে 2 লাখ। তাহলে ব্যাপারটা এখানেই রফা করে ফেলুন নাকি? বিক্রম আর নিজেকে সামলাতে পারল না। উঠে গিয়ে শৈবালবাবুর কলার ধরতেই যাচ্ছিল, তার আগে শৈবালবাবু হঠাৎ করে নিজের হাতটা সামলে আনলেন। তারপর বললেন, এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, ইউ ডোন্ট নো হু আই অ্যাম, তাই আপনি আমার জামার কলার ধরতে পারেন না। হ্যাঁ, এতক্ষণ ধরে আপনার অনেক কিছু আমি পাগলামি দেখেছি, শুনেছি। এবার চলুন তো,
থানায় গিয়ে 3rd ডিগ্রি টর্চার করলে সব কথা এমনি মুখ থেকে বার করবেন আপনি। খুনগুলো কিভাবে করলেন সেটা না হয় এখান থেকেই বলে যান। খুনগুলো খুব নর্মাল, একটা কাপড়, হ্যাঁ এই কাপড়টা দিয়ে ওদেরকে সরাসরিভাবে মারা হয়েছে। তবে কাপড়ের মধ্যে এমন একটা কেমিক্যাল ছিল যেটা ওদের প্রথমে সেন্সলেস করবে এবং তারপরে ওইটার জন্য ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দ্যাটস ইট। তবে সেই কেমিক্যালটা ঝট করে পাওয়া যাবে না, কারণ ওটা বাতাসে মিশে যায়। এইবার সামান্য হাসল, আর এতক্ষণ পর মহিমের মনে হলো শৈবালবাবুর চোখে সামান্য জল চিকচিক করছে। শেষের কথাগুলো অদ্ভুতভাবে তিনি বলতে লাগলেন। যদি জয়ন্তী সিনেমাটা কখনো দেখেন, শেষের দিকটা দেখবেন, যেখানে অন্যায়কারী নিজের হাতে নিজেকে শাস্তি দিচ্ছে। যে আইনের ওপর ভরসা নেই আমার, সেই আইন আমাকে শাস্তি দেবে, সেই কাজটা আমি নিজেই করতে চাই। চুপ করে বসে রইল বিক্রম। ভদ্রলোক যে এমন কিছু করতে পারেন সেটা সে ভাবতেই পারছিল না। তার মুখে তখনও হাসি, আর হাসতে হাসতে তিনি তার মুখ থেকে জিভটা বার করে আনলেন। হঠাৎ করে সেই জিভের তলা থেকে বেরিয়ে এলো ছোট্ট ধারালো কি যেন একটা। ওরা কিছু বুঝে ওঠার আগেই শৈবাল নিচু হয়ে সেই ধারালো জিনিসটা দিয়ে নিজের দু পায়ের পিছনের দিকে শিরা কেটে ফেললেন। তারপর বিক্রম যখন তাকে ধরে ফেলেছে ততক্ষণে তিনি তার হাতের একটা শিরাও কেটে ফেলেছেন। স্যার, হাসপাতালে নিয়ে যাবেন এক্ষুনি, হাসপাতালে যেতে হবে। আমাদের পুলিশের গাড়িটা যে বাইরে আছে, অপেক্ষা করছি কেন আমরা? নিয়ে যাবেন নাকি? আমি অ্যাম্বুলেন্সে খবর দেবো। এভাবে যে আমি লোকটার কথায় ফেঁসে যাব সেটা বুঝতে পারিনি। লোকটা এই জন্যই আমাদের কথায় কথায় ফাঁসাচ্ছিল। কি মারাত্মক একজন অভিনেতা! এমনভাবে কথা বলছিল যাতে আমরা বুঝতে পারছিলাম না কোনো কিছুই। দরজা খোলার চেষ্টা করতে গেলে মহিম সঙ্গে সঙ্গে বুঝতে পারল দরজাটা বন্ধ হয়ে গেছে। ততক্ষণে শৈবালবাবু ঝিমিয়ে পড়তে শুরু করেছেন। তবু তার মুখের কোণে একটা হাসি, মুখ থেকে লালা বেরিয়ে এসেছে, দুটো চোখের দৃষ্টি উদাস ফ্যাকাশে। ওভাবে দরজা খুলতে পারবেন না। আমার ঘরে যে ইন্টারলকিং সিস্টেম আছে সেটা আমি ছাড়া কেউ খুলতে পারবে না। আমি 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 না চাইলে আপনারা দরজা খুলে বাইরে বেরোতে পারবেন না, পারবেন না। কি করলেন আপনি? হ্যাঁ, সুইসাইড? আপনার মতো একজন ডিরেক্টর শৈবাল বাবু, আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়ে তারপরে এখানে এসেছিলাম। আপনার কথা, আপনার পরিবারের কথা সব কিছু আমি জানি। আর আমি জানি বলেই আপনাকে সোজাসুজি থানায় নিয়ে গিয়ে জেরা করার বদলে আপনার কাছে এসেছিলাম সব কিছু শুনবো বলে। আর আপনি? কিন্তু অন্যায় হয়েছে মিস্টার চ্যাটার্জি। জয়ন্তী সিনেমাটা পারলে একবার দেখবেন। কেন বললাম বলুন তো? কেন বললাম? একজন হিরো নিজের গোটা জীবনে যা অন্যায় করেছে তার শাস্তি জীবনের শেষ প্রান্তে এসে নিজেই নিজেকে দিয়েছে। I am the main character of my story. আমার জীবনের আমি হিরো। কিন্তু ওই 3 জনের জন্য আমার ওই একটা সিনেমা ফ্লপ হয়ে যাওয়া যে গ্লানিটা আমি ভুলতে পারিনি। তাই ওদের প্রাইস আমি নিজের হাতেই দিয়েছি। কিন্তু সেটা দিতে গিয়ে যে অন্যায়টা আমি করে ফেলেছি তার শাস্তি তো আমায় পেতে হতো। পুলিশের ঝামেলা, জেলে খাওয়া, জেলের হাজত কিংবা ওই ফাঁসি, এসব অনেক সিনেমায় দেখেছি মিস্টার চ্যাটার্জি। এসব আমার একদম ভালো লাগে না। এগুলো আমার জন্য নয়। আমার মৃত্যু হবে একজন বীরের মতো। বীর কখনো শত্রুপক্ষের হাতে ধরা দেয় না মিস্টার চ্যাটার্জি। সে ঠিক জানে কখন বন্দুকের নলটা নিজের কপালের দিকে ঠেকিয়ে জাস্ট ট্রিগারটা টিপতে হয়।
আর কথা বলতে পারলেন না শৈবাল চট্টোপাধ্যায়। তিনি লুটিয়ে পড়লেন মেঝেতে। ঘরের দরজাটা সত্যিই খোলা গেল না। ফোন করে পুলিশ ডেকে দরজা যখন ভাঙা হলো, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। বিক্রম চুপ করে বসে আছে সোফায়। মহিমের মুখখানা থমথমে। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হলো। যদিও সবকিছু পরিষ্কার করে না বলে প্রথমে নিজের ফ্ল্যাটে, তারপর সেখান থেকে থানায় ফিরে মহিমকে কেসের ব্যাপারে সমস্ত রিপোর্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার আগে বিক্রম বলল, সিনেমা থেকে অনেকটা দূরে থাকতাম, বুঝলে মহিম। তবে আজ বুঝতে পারলাম, সিনেমা করতে গেলে একজন ডিরেক্টরকেও একজন ভালো অভিনেতা হতে হয়, না হলে তার পক্ষে হয়তো ডিরেকশন করাটা সম্ভব নয়। সময় পেলে শৈবাল চট্টোপাধ্যায়ের সিনেমাগুলো একবার দেখব, বিশেষ করে যে সিনেমাটার জন্য এত কিছু, সেই জয়ন্তী সিনেমাটা তো একবার দেখতেই হবে। মহিম সামান্য হাসে। বিক্রম বেরিয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, সত্যিই কি শৈবাল চট্টোপাধ্যায়কে সে ধরতে পেরেছিল, নাকি তিনি নিজেই ধরা দিয়ে আবার অধরা থেকে গেলেন? জয়ন্তী সিনেমার সেই হিরোর মতো যে নিজের ভুল বুঝতে পেরে নিজেকেই শাস্তি দিয়েছিল। বিক্রম জানে এমন অদ্ভুত কেস গোটা জীবনে খুব কমই আসে, কিন্তু শৈবাল চট্টোপাধ্যায়ের কথা তো তার মনে থাকবে। এমন মানুষের সংখ্যা শুধু কলকাতা কেন, গোটা পৃথিবীতেই বোধহয় খুবই কম।